পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও বিরোধী দলীয় এমপিরা। স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা। এ ঘটনার পর জামাত এবং বিএনপির এমপিরা এক হয়ে অ্যাকশন নেয় স্পিকারের বিরুদ্ধে। নতুন পরিস্থিতি হয়েছে সংসদে। এবার আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার একটি বক্তব্যে সংসদে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সংসদে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, যে দেশে আওয়ামী লীগের 52% মানুষের সমর্থন আছে, সেখানে কেউ যদি নতুন বাংলাদেশ রচনার চিন্তা করে থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না। এবার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধের কার্যক্রম নিতে চলেছে। কিভাবে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগ কি জামাত এনসিপিকে বুকে জড়িয়ে নেবে? তাদের সঙ্গে সখ্যতা হবে? ওই যে বলছিলাম প্রথমেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপি সরকার, জামাত এরা যদি চায় এই ইউনূস সহ উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টাও যদি করে, তারপরেও বাঁচাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন, তাদের বিরুদ্ধে যে কোনো সময় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি হবে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর এই কথাটার জন্যই এখন বিশ্লেষকরা বলছেন বিএনপি সরকারকে শায়েস্তা করতে এবার চিরশত্রু এনসিপি জামায়াতের সাথে হাত মেলাতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক মন্ডলী, এর ফলে আওয়ামী লীগ খুব শীঘ্রই রাজনীতির ফ্রন্ট লাইনে আসতে চলেছে, এমনটাই দাবি করছেন বিশ্লেষকগণ। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি সত্যি চিরশত্রু এনসিপি এবং জামায়াতের সাথে হাত মেলাতে চলেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগে সরকার চাই, আগের সরকার অনেক ভালো ছিল। এবার আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার একটি বক্তব্যে সংসদে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সম্প্রতি সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বিতর্কিত বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। যারা এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে আন্দোলন করে আসছিল, আজ তারাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। কিন্তু এবার আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সংসদে বিএনপিকে এক হাতে নিলেন রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম আওয়ামী লীগ নিয়ে তার আজ একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছে সংসদে চরম উত্তেজনা। সংসদে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, যে দেশে আওয়ামী লীগের 52% মানুষের সমর্থন আছে, সেখানে কেউ যদি নতুন বাংলাদেশ রচনার চিন্তা করে থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না। মানুষ দেখেছে কিভাবে তাদের ভোটের সঠিক প্রয়োগ করা হয়নি। কিন্তু দেশের সবথেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবেন না। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে আপনাদের। সংসদে রুমিন ফারহানার এমন বক্তব্যের সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। তাই প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এই বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন? মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 1% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে শত্রু আগামীকালকে সে মিত্র হয়ে যেতে পারে, এটা শুধুমাত্র কথার কথা নয়, এটা বাস্তবায়িত হতে দেখেছি বাংলাদেশের রাজনীতিতেই বহুবার। হঠাৎ করে রাজনীতিতে আর একটা বড় আলোচনা শুরু হয়েছে গত দুদিন থেকে। সেটা হচ্ছে আওয়ামী লীগ এবার গত নির্বাচনে বিএনপির পক্ষে অবস্থান নিলেও, মানে অপ্রকাশিত, এটা পর্দার আড়ালে ঘটেছে। এবার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধের কার্যক্রম নিতে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সমর্থন, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাশা ছিল যে বিএনপি ক্ষমতায় এসে অন্তত আওয়ামী লীগের রাজনীতি করাটা নিশ্চিত করবে। কিন্তু সংসদে সন্ত্রাস বিরোধী যে প্রফেসর ইউনূসের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বিল আকারে পাশ করাতে আওয়ামী লীগ যার পর নাই অখুশি হয়েছে। সেই অখুশি হওয়ার প্রেক্ষিতেই এবার শোনা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে টার্গেট করে এক ধরনের প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। কিন্তু কোন কোন ক্ষেত্রে? সেই ক্ষেত্রে নির্বাচনকেই বেছে নেওয়া হচ্ছে, এরকম আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। তাহলে কোন নির্বাচন? কিভাবে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগ কি জামাত এনসিপিকে বুকে জড়িয়ে নেবে? তাদের সঙ্গে সখ্যতা হবে? ওই যে বলছিলাম প্রথমেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
রাজনীতিতে আদতে কি হতে চলেছে, আওয়ামী লীগের পরবর্তী প্ল্যান কি, যে কথাগুলো শোনা যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে অলরেডি যেটাকে উদাহরণ হিসেবেও সামনে আনা হচ্ছে, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আওয়ামী লীগ এবার জামাত এনসিপির দিকে হেলে পড়ছে কিনা কিংবা তাদেরকে বুকে টেনে নিচ্ছে কিনা, তাতে করে বিএনপির বেশ ভালো রকমের সর্বনাশ হয়ে যাবে কিনা। সুপ্রিম কোর্ট বারে কিন্তু আওয়ামী লীগের বেশ ভালো প্রভাব রয়েছে। একাধিকবারে এই অভিযোগ উঠেছে যে বিএনপির আইনজীবীরা আওয়ামী লীগের আইনজীবীদের নির্বাচন করতে দেয়নি, তারা একপাক্ষিক নির্বাচন করেছে, এরকম অভিযোগ উঠেছে। যদি এইবার সুপ্রিম কোর্ট বার সহ বেশ কিছু বারের নির্বাচন, ঢাকা বারের নির্বাচন খুব সমসাময়িক সময়ে হওয়ার ডেট রয়েছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে। যদি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পায় বেনামে করার চেষ্টা করবে, বেনামে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে করার চেষ্টাও যদি সফল না হয় তাহলে তারা জামাতের যে সমর্থনের আইনজীবীরা তাদেরকে ভোট দিয়ে দেবে যদি তারা নির্বাচন করতে না পারে, আওয়ামী লীগের মেম্বাররা যদি নির্বাচন করতে না পারে। এবং সেটা দেবে এই কারণেই যে বিএনপির যেন একটা ভরাডুবি হয়, এরকম পরিকল্পনা নাকি আওয়ামী লীগের ভেতরে রয়েছে, জামাতের পক্ষে হেলে যাওয়া। এটা সারা দেশের বিভিন্ন বারে এই ঘটনা ঘটানো হবে যদি তাদেরকে নির্বাচন করতে না দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, এরপরে পৌরসভা এই নির্বাচন হবে এবং কোরবানির ঈদের পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা আসতে পারে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ চেষ্টা করবে নির্বাচনে অংশগ্রহণ করার এবং তাদের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যেভাবে সমর্থন করেছিল আওয়ামী লীগ, মানে বেনামে পর্দার আড়ালে থেকে, এবং প্রকাশ্যেই বহু জায়গায় আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা এলাকায় ফিরে নির্বাচনের ক্যাম্পেইন গোপনে করেছেন এবং আওয়ামী লীগের ভোটাররা যেন ধানের শীষে ভোট দেয় সেটা নিশ্চিত করেছেন, এটা আমরা দেখেছি। এর কারণেই নির্বাচনের পরে বহু বিএনপির নেতারা আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা গণেশ উল্টে যেতেও দেখলাম জাতীয় সংসদে ওই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করার ফলে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করবে, সেখানেও যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা জামাত এনসিপি যেখানে শক্তিশালী, যে এলাকায় যে প্রার্থী শক্তিশালী সেই প্রার্থীর দিকে হেলে পড়বে যেন বিএনপির প্রার্থীর ভরাডুবিটা নিশ্চিত হয়। এরকম একটা প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মাধ্যমে তারা বিএনপির উপরে এক ধরনের প্রতিশোধ নিতে চায় যদি বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করতে চায়। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, এরপরে উপজেলা নির্বাচন, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলোকে আওয়ামী লীগ এভাবেই ভাবছে, এরকম গুঞ্জন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে। এখন এই গুঞ্জনের পেছনে যুক্তি কি? আওয়ামী লীগ কেন জামাত এবং এনসিপিকে বুকে টেনে নিতে চাইছে? যে এনসিপি তাদের সব থেকে বড় শত্রু এই মুহূর্তে, জামাতের চাইতেও বড় শত্রু, তাদেরকে কেন সাপোর্ট দেবে? এটা রাজনীতিতে হয়, রাজনীতিতে আজকে যে শত্রু কালকে সে মিত্র, এই ব্যাপারগুলো হয়। কিন্তু আওয়ামী লীগ এই কাজটা করে ঠিক করবে কিনা সেই আলোচনাটা একটু পরে আসি। একেবারে জলজান্ত উদাহরণ দিই। পহেলা বৈশাখে আমরা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহর যে মিটিং দেখলাম, এটাকে আবার অনেকে উদাহরণ হিসেবে দেখছেন। মঞ্জুর আলম আওয়ামী লীগের নেতা এবং মঞ্জুর আলমের চট্টগ্রামে বেশ প্রভাব রয়েছে। তাকে এনসিপির সঙ্গে আঁতাত করিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, মানে এক ঢিলে দুই পাখি মারা, যে আওয়ামী লীগেরও একটা ওখানে অংশগ্রহণ থাকলো, আবার এনসিপিকেও খুশি করা হলো। যদি মঞ্জুর আলম এনসিপির ব্যানারে গিয়েও জিতে আসে তাহলে তিনি আওয়ামী লীগেরই লোক। এই আঁতাতটা এনসিপির সঙ্গে হয়েছে, জামাতের সঙ্গে হয়েছে। এই আঁতাতের দৃশ্য সারা দেশে বিভিন্ন জায়গায় একের পর এক দেখা যাবে, এরকম কথা অনেকে বলার চেষ্টা করছেন। এখন মেনে নিলাম যে এগুলো হতে পারে, কারণ অতীত উদাহরণ তাই বলে যে আজকে যে শত্রু কালকে সে মিত্র পরিণত হয় রাজনীতিতে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ যদি নেয় তাহলে সেটা কি আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্ত নেবে? বিএনপিকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ যদি এনসিপি এবং জামাতকে বুকে টেনে নেয় এবং তারা যদি তাদের সব থেকে বড় শত্রু, যাদেরকে তারা কালসাপ হিসেবে বিবেচনা করে এসেছে এতদিন, সেই কালসাপের সঙ্গে যদি ঘর সংসার করা শুরু করে তাহলে যে কালসাপটাকে পোষা সাপ হিসেবে তারা বুকে জড়িয়ে ধরতে চাইছে, সেই সাপের দংশনেই কি তাদের মৃত্যু হতে পারে না? এই প্রশ্নও অনেকে করছেন। নব্য ফ্যাসিস্ট তারেক রহমান আওয়ামী লীগের নেতা কর্মী তথা জননেত্রী শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য মিডিয়াকে হাতিয়ার বানিয়ে জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তার মূল উদ্দেশ্য আওয়ামী লীগের একটা অংশের নেতাকর্মীদের যদি ভিন্ন দিকে প্রভাবিত করতে পারে তাহলে হয়তো তিনি বাঁচতে পারেন, এমন চিন্তা ভাবনা আর কি, যদিও এটা তার বোকার সঙ্গে বসবাস। সম্প্রতি মানব জমিনকে কাজে লাগিয়ে তিনি একটা নিউজ করেছেন যে ঢাকা দিল্লি বৈঠক অনুপস্থিত শেখ হাসিনা। দিল্লি থেকে নাকি শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি কাতার চলে যান, আর রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি এটা সম্পূর্ণ একটা মিথ্যা নিউজ। এবং দিল্লিতে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মর্যাদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের সাথে সর্বোচ্চ প্রোটোকলের মধ্যেই রয়েছেন। বাংলাদেশ যেমন দিল্লির কাছে প্রাসঙ্গিক, ঠিক তদ্রুপ ভাবে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনাও তাদের কাছে প্রাসঙ্গিক। আমি অনেক আগেই বলছি আওয়ামী লীগের নিষিদ্ধ আইনের ফাইলে তারেক রহমান স্বাক্ষর করে নাই,
সে মূলত আনুষ্ঠানিকভাবে তার দল বিএনপি এবং তার কফিনে সর্বশেষ প্যারেকটা মাইরা দিছে। আর সেই প্যারেক থেকে বাঁচার জন্য এখন এই ধরনের জঘন্যতম মিথ্যাচার। আর দেখছেন ওটা মাতাল এবং পাগলের মতন কি সব উদ্ভট কথাবার্তা, কি সব জঘন্যতম মিথ্যা কথাবার্তা ওটা বলে বেড়াইতেছে। আর এটার মূল লক্ষ্য হচ্ছে কি, ও চিন্তা ভাবনা করতেছে আগামীতে আওয়ামী লীগের একটা অংশকে যদি আমি ভিন্ন দিকে প্রভাবিত করতে পারি, হয়তো একটু বাঁচতে পারি, হয়তো কোন রকম কোমরটা নিয়ে আমি ওই যে সুরঙ্গ থেকে ভাগতে পারি, কিন্তু সেই সুযোগ তাকে দেশের জনগণ দিবে না। সবথেকে একটা আশার কথা হচ্ছে কি, এমন একটা নিউজ ছড়ানোর পরেও আমি দেখলাম আওয়ামী লীগের আমার সহযোদ্ধা ভাইরা তারা এই নিউজটা টোটালি তারা ইগনোর করছে। এই নিয়ে কোনো প্রতিক্রিয়া বা কোনো কিছু জানতে চাওয়া এটা আসলে সত্যি কিনা বা তারা যে একটা বিভ্রান্ত এমন কোনো কিছু দেখেনি, এইটাই সবচাইতে একটা আশা। ভীষণ ভালো লাগছে এই বিষয়টা দেখে। আমি আমার ভাইদেরকে, সহযোদ্ধা ভাইদেরকে বিভিন্ন দিন ধরে গলা ফাটের একটু সফলতা পাইছি না ভাই, আপনাদের বিভ্রান্ত এবং আত্মকলহ সৃষ্টির জন্য অনেক চেষ্টা করা হবে, কিন্তু কেউ বিভ্রান্ত হবে না। আপনারা জানেন ডেভিল ইনুসের সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইনুসকে রিপোর্ট দিয়েছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধ উঠিয়ে তাদের নির্বাচনে যদি সুযোগ দেওয়া হয় তাহলে 53% ভোট পাইয়া তারা সরকারে আসবে, বিএনপি পাবে 20%, 10% পাবে জামাত। আচ্ছা, বাংলাদেশের গোয়েন্দার কাছে গোয়েন্দার এই রিপোর্ট হইতে পারে, এটা কি আন্তর্জাতিক গোয়েন্দার কাছে রিপোর্ট নাই? তারা জানে না। তারা যেখানে জানে যে আওয়ামী লীগ মানে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ সম্ভব না, এইটা তৃণমূল এবং দেশবাসী মেনে নিবে না। অন্ততপক্ষে আওয়ামী লীগের যে 5 কোটি ভোটার সমর্থকরা আছে তারা এটা কখনো মেনে নেবে না যে জীবদ্দশায় জননেত্রী শেখ হাসিনা থাকতে রিফাইন আওয়ামী লীগের কখনো তো সম্ভব না। সুতরাং এই ধরনের উদ্ভট নিউজ এটা তৃণমূল নিউজ দেখেই প্রত্যাখ্যান করছে, কাউকে প্রশ্ন করে নাই। তবে আওয়ামী লীগের মধ্যে কিছু দুষ্ট লোক আছে, কিছু খারাপ মানুষ আছে, ওগুলো রয়ে গেছে এখন পর্যন্ত। তাদের প্রোফাইলে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি, কিন্তু উদ্ভট তথ্য, মিথ্যাচার এবং আওয়ামী লীগ সম্পর্কে একটু একটু করে নোংরামি বা উদ্ভট বিষয় আপনাদের মাঝে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, আত্মকলহ সৃষ্টি। সম্প্রতি আমাদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি গ্রেপ্তারের খুব অল্প দিনে জামিন পেয়ে গেলেন। এই নিয়ে দেখলাম আমাদের মধ্যে দলের মধ্যে কিছু ব্যক্তি এই যে রিফাইন আওয়ামী লীগ একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি কি শুধু বাংলাদেশের একজন রাজনীতিবিদ বা সাবেক স্পিকার? না, তিনি কিন্তু কমনওয়েলথের সংসদীয় দলের নেত্রীও, সেই দলের একজন প্রভাবশালী নেতা তিনি। সেখানে তার গ্রেপ্তারের পরে তার উপরে যে জুলুম করা হয়েছে এ বিষয়ে আন্তর্জাতিকভাবে কি পরিমাণ চাপ ছিল ফ্যাসিস্ট তারেকের উপর, এটাকে আপনাদের জানা আছে ভিতরগত। সুতরাং আমি আমার ভাইদের একটা কথাই বলবো, যে যা যত কিছুই বলুক না কেন, জননেত্রী শেখ হাসিনার বাইরে রেখে বা ব্যক্তি রেখে কোনো আত্মীয়, যত বড় হেডমাল আত্মীয় আসুক না কেন, যত বড় হেডমালাই ব্যক্তি হোক না কেন, খাওয়ার উপরে প্রত্যাখ্যান করে দেবেন। মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিল যে আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, তিনিও আওয়ামী লীগ সাইডে নতুন একটা দল গঠন করছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে যায় নাই। এই পর্যন্ত ইয়া থেকে শুরু করে এই পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা বা নিষিদ্ধ করার চেষ্টা বা আওয়ামী লীগের মাটির সাথে মিশে যাওয়ার চেষ্টা বহু মানুষই করছে, পারে নাই। সুতরাং কোমর ভাঙা সর্বশেষ ডেভিল ইনুস, আর এখন কোমর ভাঙা তারে জীবনেও পারবে না, বরং তারা ইতিহাসের নিকৃষ্ট স্থানে চলে যাবে, শুধু অপেক্ষা করেন না। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা নিজেও যদি কখনো মিডিয়ার সামনে এসে বলে আমার বয়স হয়ে গেছে, আমি আর পারতেছি না, তোমরা অমুকের দায়িত্ব দিলাম, তার কথা তোমরা শুনো, তারা এই কথাও তৃণমূল আমার হয় না যে মেনে নিবে, কারণ রাজনীতি থেকে কখনো অবসর হয় না, বিদায় হয় না। তবে আমরা এইটা আমাদের চোখ কান খোলা রাখতে হবে যে খুবই নিকট আত্মীয়, খুবই আপনজন এবং সিনিয়র নেতা হিসেবে তাদের জানতাম আওয়ামী লীগ দল ক্ষমতায় সারা দেশব্যাপী প্রভাব বিস্তার করছে, সেই সকল কারা নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আগে ভাগে দেশ ছেড়ে ভেগে আসছিল, আর তারা আবার ষড়যন্ত্র করতেছে কিনা, আত্মকলহ সৃষ্টির লোকে তারা কি বিষয়গুলো করতেছে এবং আমরা এত লড়াই সংগ্রাম করতেছি, তাদের সেই স্থানে বসাই দেওয়ার উদ্দেশ্য নয়। সুতরাং সেই বিষয়টা আমাদের চোখ কান খোলা মনে রাখবেন, যত যাই হোক না কেন, নেত্রীর বাইরে কোনো নেতৃত্ব আওয়ামী লীগের তৃণমূল কিংবা আওয়ামী লীগের যে 5 কোটি কর্মী সমর্থক রয়েছে কেউ মেনে নিবে না, এটা কোনো সম্ভব না। সুতরাং সুরঙ্গ থেকে ফ্যাসিস্ট তারেক যত যাই করুক না কেন, তার সমস্ত প্রচেষ্টাই নস্যাৎ করে দেবো আমরা ইনশাআল্লাহ। অচিরে এই নব্য ফ্যাসিস্ট তারেকের হাত থেকে বাংলাদেশ, দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া দিনমজুর মুক্তি পাবে বলে আমরা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ বিজয় খুবই নিকটে। বিএনপি সরকার, জামাত এরা যদি চায় এই ইউনুস সহ উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টাও যদি করে, তারপরেও বাঁচাতে পারবে না। যারা উপদেষ্টা ছিলেন ইনক্লুডিং গভর্নমেন্ট এবং তাদের সাথে যারা জড়িত, তারা কোনো ক্রমেই এই দেশ থেকে ডক্টর ইউনুস সহ যারা উপদেষ্টা ছিল এবং উপদেষ্টা পরিষদের সাথে যারা জড়িত ছিল, যারা উড়ে এসে জুড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদ পদবি গ্রহণ করেছে, তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে আইনি নোটিশ করা হয়েছে। এই আইনি নোটিশ করেছেন এম আশরাফুল নামের একজন ব্যারিস্টার। একই সাথে বিভিন্ন মহল থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে অনুসন্ধান করার দাবি উঠতেছে। সাংবাদিক মাসুদ কামাল সহ আরো অনেকেই এই দাবি তুলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত ছিল, বিভিন্ন পদে যারা ছিল, এবং কেউ বলার চেষ্টা করতেছে আমরা ওই সরকারের সময় মানে বেশি সময় ধরে ওই সরকারের সাথে ছিলাম না, তাদের বিরুদ্ধেও মামলা করে অনুসন্ধান করার দাবি তুলেছেন বিভিন্ন মহল। তাদের কি অপরাধ ছিল, তারা কি অপরাধ করেছে তার বিস্তারিত আপনাদেরকে বললে লম্বা হয়ে যাবে। কিছু অপরাধ আজকে আপনাদের কাছে তুলে ধরবো এবং এই অপরাধের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস সহ যারা উপদেষ্টা ছিলেন, তাদের বিরুদ্ধে যে কোনো সময় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি হবে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তারা যে দেশ ত্যাগ করতে পারবে না, সাধারণ জনগণ তাদেরকে দেশ থেকে যেতে দিবে না, বিচারের আগে
এতটুকু নিশ্চিত আমরা হতে পারি। বিএনপি সরকার, জামাত এরা যদি চায় এই ইউনূস সহ উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টাও যদি করে, তারপরেও বাঁচাতে পারবে না। কারণ এদের বিচার হবে জনগণের আদালতে। জনগণ বিচার না দেখা পর্যন্ত এদেরকে ছাড়বে না। কারণ প্রায় 18 মাস এরা যারা যে কাজ করেছে, একবারে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শুধু নিজের পকেট ভারী করেছে, আর ওই নিজের আশেপাশে কিভাবে এটা ওটা ঢুকাবে সেটা করেছে। এদের অপরাধ কি কি সেটা একটু শুরু থেকেই বলি। কেন এদের বিরুদ্ধে মামলা করার জন্য বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, অনুসন্ধান করার জন্য বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, এটাও সাধারণ জনগণের দেখা দরকার। আমি কিছু কথা আগে বলে নিই, তারপরে বলতেছি। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ভালো কাজ হয়েছে, যে কোনো একটা ভালো কাজ হয়েছে, এটার একটা প্রমাণ আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ভালো কাজ হয়েছে, এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমি বলে রাখি, আমি একটা ভালো কাজও দেখছি না, একটা ভালো কাজ দেখতেছি না। কেন ভালো কাজ দেখতেছি না সেটাও বলতেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার, মানে সরকার প্রধান ডক্টর ইউনূস উড়ে এসে জুড়ে বসলেন, প্রধান চেয়ার দখল করলেন। একবার জামাতকে ডাকলেন, একবার বিএনপিকে ডাকলেন, একবার ওকে ডাকলেন, একবার তাকে ডাকলেন, ডাকে মাঝে মাঝেই মিটিং করলেন। মিটিং করে কি করলেন? মিটিং করে কি করেছেন? মিটিং করে করেছেন কি? একটা জুলাই সনদ তৈরি করেছেন। এই জুলাই সনদ কখন বাস্তবায়ন হবে? নতুন একটা সরকার যখন আসবে, অর্থাৎ এই যে এখন যে সরকার আছে, এই সরকার এটা বাস্তবায়ন করবে, পার্লামেন্টে বাস্তবায়ন হবে। মানবাধিকার কমিশন থেকে বিভিন্ন কমিশন তারা তৈরি করলেন, মানে খালি কমিশনে গঠন করে গেলেন। কোনো কার্যকারিতা এদের ভিতরে আমি দেখি নাই। আমি এই ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা যে কাজগুলো করেছেন সেটার বাস্তবায়ন যদি নির্বাচিত সরকারই করতে হয়, নির্বাচনের সরকার ক্ষমতায় এসে পার্লামেন্টেই যদি সেটার বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনারা 18 মাস কি ছিঁড়েছেন? 18 মাস আপনারা কি করেছেন? তাহলে তো 18 মাস থাকার দরকার ছিল না আপনাদের। আপনারা নেপালের মতো, শ্রীলঙ্কার মতো অল্প কয়েকদিনে তো নির্বাচন দিতে পারতেন। আপনাদের প্রথম কাজ ছিল নির্বাচন দেওয়া, কারণ আপনারা তো কোনো কিছু ছিঁড়তে পারেন নাই, কোনো কিছু করতে পারেন নাই। একটা আইন করেছেন, সে আইনও যদি পার্লামেন্টে পাস করতে হয়, তাহলে আপনারা এতদিন এই জনগণের ঘাড় মোটকে, জনগণের এই ট্যাক্সের টাকা দিয়ে গাড়িতে চললেন, বিলাসবহুল বাড়িতে থাকলেন, আবার মানে এই ওয়েস্টার্ন হোটেলে গেলেন এই হাঁসের মাংস খাইতে কেন? এই সরকারের সব করতে হবে, তাহলে আপনারা কিটা ছিঁড়েছেন? এই প্রশ্নের উত্তর এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল তাদের কাছ থেকে আমরা জানতে চাই, তারা দিবে। তাদের অপরাধগুলো বলি। এই যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, মানে ছিলেন আর কি, ডক্টর ইউনূস স্যার, তিনি কি করেছেন? তিনি তার গ্রামীণ ব্যাংকের কর মাফ করে নিয়েছেন, তার নোবেলের কর মাফ করে নিয়েছেন, আবার অভিযোগ আছে ম্যান পাওয়ারের লাইসেন্স করে নিয়েছেন। মানে কিভাবে টাকা কামাই করা যাবে, এই কাজ ছাড়া এই বাংলাদেশের জনগণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। ডক্টর ইউনূস তার কোথাকার কোন পরিচিত, কোন গ্রামীণ ব্যাংকের কে ছিল, সবাই নিয়ে আসা, মানে সবাইকে নিয়ে আসা বসাইছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে। কিছুদিন যতদিন থাকে একটু আরামায়েশ করো, নামের আগে সাবেক উপদেষ্টা এগুলো পদ পদবি নাও। জীবনে যাদের বাস্তব কোনো অভিজ্ঞতা নাই, একটা মানে সংস্থা চালানো। ডক্টর ইউনূসের একটা অভিজ্ঞতা আছে, ওই যে গ্রামীণ ব্যাংকে কিভাবে টাকা পয়সা দিয়ে সপ্তাহে সপ্তাহে সুদ দিতে হয়, একটা অভিজ্ঞতা ছিল। আর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের জনগণের করের টাকা সপ্তাহে সপ্তাহে নিছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আত্মীয় স্বজন পর্যন্ত আমার বিশ্বাস কোটি কোটি টাকা এরা মানে লোপাট করেছে বাংলাদেশের জনগণের। এরপরে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, হায় আল্লাহ খালেদ, আমি যদি একবার ক্ষমতায় বসতে পারতাম, জনগণের মন দখল করে ফেলতাম, সেখানে জনপ্রিয়তার শীর্ষে উঠতাম। সেই হায় আল্লাহ খালেদ এখন একটা ফেসবুকে পোস্ট দিলে কমেন্ট বক্স অফ করতে হয়, কারণ জনগণ সেখানেই দেয় যে আপনি কি ছিঁড়েছেন, সেখানেই দেয়। এদের লজ্জা কম, লজ্জা যদি থাকতো তাহলে মিডিয়ার সামনে আসতো না। এতদিন তো আসে নাই, অনেকে তো আসে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জায়গায় ঈদের নামাজ পড়েছে আপনারা জানেন? এরা কোন জায়গায় ঈদের নামাজ পড়েছে জানেন না? এরা ক্ষমতায় বসার পরে যখন ঈদ আসলো, তখন ডক্টর ইউনূস বিশাল প্রোটোকল নিয়ে জাতীয় ঈদগাতে নামাজ পড়ে 5 বছর ক্ষমতা চাই কিছু বাহিনী এক জায়গায় সেট করে তিনি ঈদের নামাজ পড়লেন। এরপর ঈদের নামাজ কোথায় পড়েছেন? এরা ঘর থেকে বের হতে পারবে না, নিজেকে ভিআইপি পার্সন হিসাবে নিজে আখ্যা দিয়ে এসএসএফ নিয়ে প্রোটেকশনে আছেন, কারণ জানে জনগণ এদেরকে যে কোনো সময় পাস দিবে। আচ্ছা, আসিফ নজরুল স্যারের কথা বলি। এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগের শেষ নেই, মানে বিভিন্ন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, হাজার হাজার অভিযোগ। কালের কণ্ঠের এক প্রতিবেদন দেখলাম, হাজার হাজার কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে। তার মানে ওই যে হায় আল্লাহ খালেদ জনগণের মন দখল করা বাদ দিয়ে জনগণের সম্পদ দখল করেছে। এরপরে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে আমাদের নাহিদ ইসলাম, এরা যখন উপদেষ্টা ছিল, মাহফুজ আলম, তখন আপনারা এখন বাল ছিঁড়েছেন। এখন আইসা বলতেছেন সরকার এই করতেছে না, সরকার ওই করতেছে না, সরকার এটা নিজের জন্য করতেছে, ওটা নিজের জন্য করতেছে। আপনারা ক্ষমতায় থেকে কি ছিঁড়েছেন? এই কথা বলার সাথে সাথে আমার মনে হয় জনগণের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত। যেখানে বলবে সেখানে একবার মুখে বুঝা প্রতিবাদ করা উচিত। এদের কথা বলতেই দেওয়া উচিত না, এদেরকে কথা বলতেই দেওয়া উচিত না। কথা বলার সাথে সাথে ওই যে দেখেন না, বলে যে আপনারা বুন্নার টাকা কই রাখছেন। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে একজন অডিটরকে নিয়ে আসে, অডিটর বললেন যে এদের টাকা এই করেছে সেই করেছে, সরকারি ফান্ডে 8 কোটি টাকা জমা দিয়েছে। সরকারি ফান্ডে 8 কোটি টাকা জমা দেওয়ার জন্য আপনাদের টাকা দেওয়া হয়েছিল? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ যতগুলো উপদেষ্টা আছে, আরেকজন আছে রেদওয়ানা হাসান, তিনি আসে কি করলেন? পলিথিন উচ্ছেদ করলেন। পলিথিন মানে একটা দেশটাকে পলিথিন উচ্ছেদ বানায় দিয়েছেন, ওনাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই উপদেষ্টা যারা ছিল, আরো যারা ছিল, অনেকে তো পালায় গেছে, গভীরাতে পালায় গেছে, তারপরে হচ্ছে বিভিন্ন দায়িত্বে ছিলেন, পালায় গেছে। উপদেষ্টাদের এপিএস পিএস এরা যারা কোটি কোটি টাকা ইনকাম করেছে, প্রত্যেকের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত, দিয়ে এদেরকে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং এদের সাথে এদেরকে যারা সমর্থন দিয়েছে, যে কোনো রাজনৈতিক দল যারা সমর্থন দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
একটা ভালো কাজ করে নাই, একটাও ভালো কাজ করে নাই। এই যে হামের টিকার মানে যে ব্যবস্থাটা একবার ধ্বংস করে দিয়ে গেছে এই ডক্টর ইউনূস। বাংলাদেশে যে কোনো সময় হাম হতে পারে বা হামের এই রোগটা আসতে পারে, ডক্টর ইউনূস জানে না? জানে, কিন্তু এইটাকে মানে নিজের বেসরকারি দপ্তরে নেওয়ার জন্য চেষ্টা করেছে। তাই এই হামের কারণে যে সকল শিশুরা মারা গেছেন, এদের প্রত্যেকের জন্য এই ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যাদের সন্তানেরা মারা গেছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা মামলা করেন, আপনারা মামলা করেন। এরা কি কারণে এই হাম প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, এদের বিরুদ্ধে মামলা করেন। মামলা করে এদের কাছ থেকে জবাব চান। সাংবাদিক মাসুদ কামাল এটা বলেছেন, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম তিনিও বলেছেন, এবং এদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এরা গোপনে পালায় যাবে, এদের দিকে নজর রাখেন, এরা গোপনে পালায় যাবে। আপনি কি দেশ চালিয়েছেন, জনগণের কি মন জয় করেছেন, আপনাকে ভিভিআইপি মানে নিজে ভিভিআইপি আখ্যা দিয়ে আপনাকে এসএসএ প্রোডাকশন নিয়ে থাকতে হচ্ছে। শেখ হাসিনা 16-17 বছর যা করেছে তার চেয়ে মারাত্মক দেশের ক্ষতি করে গেছে এই ডক্টর ইউনূস। আর এই ডক্টর ইউনূসকে যারা নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই যে এক সময় কথা আসলো না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর কে যেন সারিস আলম বললেন নাকি যে সেনাপ্রধান বলেছে বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করলাম। কারণ সেনাপ্রধান জানে কি হচ্ছে এনজিও, এই এনজিও মার্কা, এই তো সুদ খাওয়া মার্কা লোক, এই তো সুদখোর হচ্ছে ইউনূস। এই এত সুদ ছাড়া কিছু বোঝে না, এই দেশ পরিচালনা বোঝে না। সেনাপ্রধান কি জানে না? ও তো আর এমনি সেনাপ্রধান হয় নাই। সেনাপ্রধান যদি এই কথা বলে থাকে একদম সঠিক কথা বলছে, কারণ সেনাপ্রধান জানে যে দেশ পরিচালনা করা এনজিও কাজ না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।